শিক্ষার্থীবৃন্দ তোমরা ভালো আছো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো দেখো, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, প্রথমে আমার শিরোনাম শুরু করার আগে একটা প্রশ্ন আমি তোমাদেরকে করতেছি। সেটা হচ্ছে, আমি যদি তোমাদেরকে কোনো একটা কিছু বলি, তাহলে সেটা আমার কি হবে? নিশ্চয়ই আমি তোমাদেরকে যদি কোনো কথা বলি, তোমাদের সাথে যদি কোনো কিছু বলি, কথোপকথন করি, আমি যেটা বলবো, আমার মুখ দিয়ে যেটা বের হবে, সেটাকে আমি কি বলবো? উক্তি বলবো। সেটা আমার বাণী, সেটা হচ্ছে কি আমার বাণী। তাহলে দেখো, গ্রামাটিক্যালি এমন একটা বিষয় আছে যেটা আমরা বলি, সেটাকে আমরা উক্তি বলি। বাংলায় বলে উক্তি, ইংরেজিতে বলে স্পিচ। বাংলায় বলে উক্তি, ঠিক আছে? আজকে আমরা এই উক্তি সম্পর্কে বা স্পিচ সম্পর্কে আলোচনা করব। স্পিচে সাধারণত বক্তা যা বলে তাই উক্তি। বক্তা যা বলে তাই উক্তি। বক্তা, মনে করো রহিম একটা কথা বলছে, রহিমের মুখ দিয়ে যেটা বের হয়েছে সেটা হচ্ছে রহিমের উক্তি। যেমন বলো যে রহিম সেস আই এম ইল, আমি অসুস্থ। এটা হচ্ছে রহিমের কথা। রহিমের মুখ দিয়ে যেটা বের হয়েছে সেটা হচ্ছে রহিমের কথা। হ্যাঁ, রহিম যেটা বলেছে আই এম ইল, এই যে রহিম বলেছে আমি অসুস্থ, সেটা হচ্ছে উক্তি। বাংলায় বলে উক্তি, ইংরেজিতে বলে স্পিচ। স্পিচ সাধারণত দুই প্রকার, টু কাইন্ডস অফ স্পিচ। ওয়ান ইজ হচ্ছে স্পিচ দুই প্রকার। ফার্স্ট ওয়ান হচ্ছে ডাইরেক্ট স্পিচ, দুই ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ। তো দেখো, ডাইরেক্ট মানে প্রত্যক্ষ, ইনডাইরেক্ট মানে পরোক্ষ। প্রত্যক্ষ মানে যেটা সরাসরি, প্রত্যক্ষ মানে কি সরাসরি, আর ইনডাইরেক্ট মানে সরাসরি হবে না। যেটাকে যেমন মনে করি আমি যে কথাটা লিখছি, রহিম সেজ আই এম ইল, আমি অসুস্থ। রহিম বলে আমি অসুস্থ। রহিমের মুখ দিয়ে যেটা বের হয়েছে ওই কথাটা ব্যক্ত করাই হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ। রহিম যা বলেছে তা হুবহু ব্যক্ত করাই হচ্ছে কি ডাইরেক্ট স্পিচ। আর রহিম যেটা বলেছে সেটাকে অন্যের ভাষায় ব্যক্ত করা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। যেমন মনে করো, এটাকে যদি আমরা ইনডাইরেক্ট করতে চাই, রহিম, এই বাক্যটাকে যদি আমরা ইনডাইরেক্ট করি তখন হবে যে রহিম সেজ দ্যাট হি ওয়াজ ইল। রহিম সেজ দ্যাট হি ইজ ইল। তাহলে দেখো, রহিম যেটা বলেছে সেটাকে অন্যের ভাষায় ব্যক্ত করেছি, সেজন্য এটাকে বলে ইনডাইরেক্ট স্পিচ। এটা হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এটা হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। রহিম যা বলেছে সেটাকে হুবহু ব্যক্ত করার নাম হচ্ছে ডাইরেক্ট স্পিচ, আর যাহা বলেছে সে অন্যের ভাষায় ব্যক্ত করার নাম হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ। সাধারণত আমরা দেখতে পাচ্ছি, আমি যেটা ডাইরেক্ট স্পিচ লিখেছি সেখানে তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে দুইটি অংশ রয়েছে। এখানে কয়টি অংশ হচ্ছে? দুইটি অংশ রয়েছে। যেমন এক নাম্বার হচ্ছে, আমরা একটা অংশ দেখতে পাচ্ছি, একটা অংশ দেখতে পাচ্ছি না। এটাকে বলে রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব।
এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। তাহলে আমি তোমাদের কাছে প্রশ্ন করতেছি, একটি ডাইরেক্ট স্পিচের মধ্যে কয়টি অংশ থাকে? একটি ডাইরেক্ট স্পিচের মধ্যে দুটি অংশ থাকে। ফার্স্ট ওয়ান হচ্ছে মনে করে একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচটা সাধারণত ইনভার্টেড কমার ভিতরে থাকে। রিপোর্টেড স্পিচটা কোথা থেকে? কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি যেটা রিপোর্টেড স্পিচ লিখেছি সেটা কোথায়? ইনভার্টেড কমার ভিতরে। আর যেটা রিপোর্টিং ভার্ব লিখছি সেটা হচ্ছে ইনভার্টেড কমার বাইরে। ইনভার্টেড কমার বাইরে যেটা থাকে, তাহলে আমি বলতে পারি যে তোমাদের কাছে যদি আমি প্রশ্ন করি রিপোর্টেড স্পিচ কোনটা, তোমরা বলবে হ্যাঁ ইনভার্টেড কমার ভিতরে যেটা অংশ আছে ভিতরের অংশকে আমরা রিপোর্টেড স্পিচ বলবো, আর বাইরের অংশের ভার্বকে আমরা কি বলবো? রিপোর্টিং ভার্ব বলবো। তাহলে দেখো, তাহলে রিপোর্টেড স্পিচ এবং রিপোর্টিং ভার্ব অবশ্যই আমাদের চেনা দরকার, কারণ এগুলো আমাদের পরিবর্তন করার সময় আমাদের অবশ্যই লাগবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি, তোমাদের কাছে প্রশ্ন করতেছি, রহিম সেড টু মি আই ইট রাইস। আই ইট রাইস। দেখো তো এখানে রিপোর্টিং ভার্ব কোনটা? রিপোর্টিং ভার্ব হচ্ছে রিপোর্টেড স্পিচ হচ্ছে, এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা ক্লিয়ার হলাম রিপোর্টেড স্পিচ কোনটা, রিপোর্টিং ভার্ব কোনটা। আমরা এরপর জানব কিভাবে ডাইরেক্ট স্পিচ থেকে কিভাবে ইনডাইরেক্ট স্পিচ করা হয়, কিভাবে প্রত্যক্ষ উক্তি থেকে পরোক্ষ উক্তিতে পরিণত করতে পারি আমরা। ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচ করতে হলে আমাদের কিছু বিষয় সম্পর্কে ধারণা থাকা প্রয়োজন। আমাদের কিছু বিষয় যাহা জানলে, আমাদের কিছু টেকনিক জানলে কিছু সহজে আমরা নিরসন করতে, স্পিচ পরিবর্তন করতে পারবো। যেমন মনে করো এখানে প্রথমত তোমাকে টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে। টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেন্সের পরিবর্তন, আমি যদি টেন্স অবশ্যই চিনতে হবে, কোন টেন্স হলে কোন টেন্স হবে, তাহলে আমাদের অবশ্যই ওই টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, টেন্সের পরিবর্তন সম্পর্কে ধারণা থাকতে হবে। 2 নাম্বার, আমাদের পার্সন পরিবর্তন সম্পর্কে ধারণা থাকতে হবে, পার্সন পরিবর্তন। 3 নাম্বার, এখানে কিছু অ্যাডভার্বের পরিবর্তন হয়, অ্যাডভার্ব অফ টাইম অর অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ টাইম অর অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ নৈকট্যবাচক শব্দ, নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন, দূরত্ববাচক শব্দে পরিবর্তন, শব্দে পরিবর্তন। দেখো, নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হবে, এই সম্পর্কে ধারণা থাকতে হবে। আরও কিছু বিষয় আছে যেগুলো আমি আগে তোমাদেরকে 3টি বিষয় সম্পর্কে ধারণা দিই। যেমন ফার্স্ট ওয়ান হচ্ছে টেন্সের পরিবর্তন। তোমরা ভালো করে খেয়াল করে দেখো, টেন্সের পরিবর্তন আমরা সাধারণত জানি টেন্স কয় প্রকার? 3 প্রকার, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স। আমি তোমাদেরকে টেন্সের পরিবর্তনের একটা ছক দিচ্ছি, এটা এভাবেই পরিবর্তন হবে। যেমন মনে করো ডাইরেক্ট, এদিকে লিখতেছি ইনডাইরেক্ট, তোমাদের বোঝার জন্য সহজ হবে। একটা প্রাথমিক রুল আছে টেন্সের, সেটা হচ্ছে যে এই যে আমরা মনে করো আমি প্রথমেই তোমাদেরকে লিখছিলাম রহিম স্যাস, আই এম ইল, আই এম ইল। দেখো এখানে দেখাচ্ছে রিফুটিং ভার্ব যেটা আছে সেটা মানে কোন টেন্সে আছে? স্যাস, স্যাস। রহিম 3rd পারসন হওয়ার কারণে এখানে স্যাস বসেছে। স্যাসটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে ভার্বের সাথে কি যোগ হয়েছে? অ্যাজ যোগ হয়েছে। তাহলে বুঝতে পারি আমরা এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে একমাত্র ভার্বের সাথে অ্যাজ বা ইয়েস যোগ হয়। একটা প্রথমে এটা প্রাথমিক টেন্সের পরিবর্তনটা আমি ধারণা দিয়ে তোমাদেরকে দিচ্ছি। যদি রিফুটিং ভার্ব যদি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট টেন্স মানে আমরা সেটাকে প্রেজেন্ট ইনডিফিনিটও বলতে পারি। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আমরা এটাকেই আমরা কী করবো? আমরা যখন ইনডাইরেক্ট করব তখন রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। আমি সেজন্য এখানে লিখেছি রহিম স্যাজ দ্যাট হি ইজ ইল। আই এম ইল এটাও প্রেজেন্ট টেন্স, হি ইজ ইল এটাও কি প্রেজেন্ট
টেন্স। তাহলে বোঝা গেল যে আমি এ থেকে বলতে পারি যে যদি রিফোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সে থাকে, তাহলে ইনডাইরেক্ট করার সময় টেন্সের কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র পার্সনের পরিবর্তন হবে। ঠিক আছে? তার মানে এটা কী হবে? হি হয়ে যাবে। কেননা আমরা জানি যে সাধারণত আমি এগুলো পার্সন পরিবর্তন সম্পর্কে তোমাদেরকে বলি নাই, তবে এখানে পার্সন পরিবর্তন হয়ে যাচ্ছে। আচ্ছা যাক, এটা হচ্ছে একটা প্রাইমারি রুল, টেন্সের প্রাইমারি রুল। মানে এরপরে হবে যে আমাদের আমি যেটা যেটা কি হয়ে যাবে, করসপন্ডিং হয়ে যাবে। করসপন্ডিং পরিবর্তন হবে, যেমন মনে করো প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডাইরেক্টে যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, এটা ইনডাইরেক্ট করার সময় ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে, ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে। যখন এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় তাকে, এটা ফার্স্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, প্রেজেন্ট পারফেক্ট হয়, ফার্স্ট পারফেক্ট হবে, পাস্ট পারফেক্ট হবে। ফার্স্ট পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ফার্স্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে, ফার্স্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস। 7 নাম্বার এর হচ্ছে ফার্স্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হবে না, ফার্স্ট পারফেক্টে থেকে যাবে। 8 নাম্বার ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পারফেক্ট কন্টিনিউয়াস পরে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, কোনো পরিবর্তন হবে না, কন্টিনিউয়াস। ঠিক আছে? একটু খেয়াল করে দেখো তোমরা, আমি এখানে লিখেছি করসপন্ডিং, অর্থাৎ ডাইরেক্টে লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট, সেটাকে ইনডাইরেক্ট করার সময় লিখছি ফার্স্ট ইনডিফিনিট। এখানে লিখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস, ইনডাইরেক্ট হবে ফার্স্ট কন্টিনিউয়াস। ডাইরেক্টে লিখছি প্রেজেন্ট পারফেক্ট, ইনডাইরেক্ট করার সময় ফার্স্ট পারফেক্ট। ডাইরেক্টে লিখছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এটা হবে যে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে দুইটা সেন্টেন্সে কোনো পরিবর্তন হবে না। যদি ফার্স্ট পারফেক্ট থাকে ফার্স্ট পারফেক্টে থাকবে, ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে এটাকে আমরা পরিবর্তন করে কী হবে? ফার্স্ট ইনডিফিনিট হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে ফার্স্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ফার্স্ট ইনডিফিনিট থাকলে ফার্স্ট পারফেক্ট। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাদের টেন্সের পরিবর্তন, এটা আমাদের টেন্সের পরিবর্তন সম্পর্কে অবশ্যই ধারণা থাকতে হবে। আমরা এ সম্পর্কে আরও ডিটেলস টেন্সের গঠন প্রণালীগুলো আমরা কী করব? জানব, শিখব। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো পার্সন, পার্সনের পরিবর্তন, পার্সনের পরিবর্তন। পার্সন অবশ্যই পরিবর্তন হবে। ডাইরেক্ট থেকে যখন আমরা ইনডাইরেক্ট করব তখন পার্সন পরিবর্তন হবে। পার্সন অর্থের অর্থ, পার্সন শব্দের অর্থ কি? পুরুষ। পার্সন অর্থ কি?
পুরুষ। পুরুষ। পার্সন 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। দেখো ফার্স্ট পার্সন মিন্স আমি উদাহরণ দিচ্ছি তোমাদেরকে। দেখো ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। এখানে আমাদের 3টা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। যেমন মনে করো আমি এখানে লিখতেছি সাবজেক্ট, অবজেক্ট, পসেসিভ। এই 3 গ্রুপের, যেমন মনে করো আমি ফার্স্ট পার্সনের মধ্যে তোমাদেরকে এখানে কি লিখলাম, একটা সাবজেক্ট লিখলাম আই। আই অর্থ কি? আমি। আই অর্থ কি? আমি। দেখো আয়ের অবজেক্ট হবে যে মি, আমাকে। পসেসিভ হবে যে মাই। সেকেন্ড পার্সন ইউ, অবজেক্ট হবে যে ইউ, পসেসিভ ইউর। থার্ড পার্সন হি অথবা সি। হ্যাঁ, তাহলে অবজেক্ট হবে যে থার্ড পার্সন অবজেক্ট হবে যে হিম, পসেসিভ হিস। সি থাকলে হার, পসেসিভ হার। দে থাকলে দেম, পসেসিভ দিয়ার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো তাহলে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট পার্সনে আয়ত্ত কি? আমি। এখানে আরেকটা বিষয় আছে, যেমন উই, আস, আওয়ার। ক্লিয়ার? এই শখটা অবশ্যই আমাদেরকে, আমরা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, তো আমাদের এই শখ সম্পর্কে জানা থাকতে হবে। কারণ রিপোর্টেড স্পিচের মধ্যে যে অবস্থায় আছে সেই অবস্থায় পরিবর্তন হবে। যেমন মনে করো পসেসিভ আছে, পসেসিভের পরিবর্তন হবে। অবজেক্ট আছে, অবজেক্টের পরিবর্তন হবে। সাবজেক্ট আছে, সাবজেক্ট হিসেবে পরিবর্তন হবে। ক্লিয়ার? আমি আবার বোঝাতে চাচ্ছি যে যখন আমরা পার্সন পরিবর্তন করব, আমরা দেখব যে রিপোর্টেড স্পিচের মধ্যে এটা কী হিসাবে আছে, কি সাবজেক্ট হিসাবে আছে। এই পার্সন যেটা আছে সেটা কি সাবজেক্ট হিসাবে আছে, না অবজেক্ট হিসাবে আছে, না পসেসিভ হিসাবে আছে। যেমন মনে করো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। হি সেড I play football. I play football. এখানে আমি সেটা ফুল স্টপ দিছি। I play football. আমরা দেখতে পাচ্ছি শেষে যেহেতু ফুল স্টপ আছে, I play football, এটা আমার কথা। আমরা এটা একে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। কি বলবো? অ্যাসার্টিভ সেন্টেন্স। তখন আমরা ইনডাইরেক্ট করব ই সেড দ্যাট, কারণ অ্যাসার্টিভ সেন্টেন্সের মাঝখানে একটি ড্যাট বসে, লিঙ্কিং ওয়ার্ড হিসাবে কি বসে? ড্যাট বসে। সেটা আমি পরে বলতেছি তোমাদেরকে। যেমন আমি পার্সনের হিসাব আসছে এবার। এই যে পার্সন, এখানে আই আছে না? এখানে কি আছে? আই। এই আই এখানে আছে না? তাহলে ফার্স্ট পার্সন থাকলে আমরা ওটা পরিবর্তন করব, পরিবর্তন হয়ে যাবে। এটা একটা নিয়ম আছে। পার্সনের পরিবর্তনটা আমি বলতেছি কীভাবে পরিবর্তন হবে। এটা শখ দিয়েছি, পরিবর্তনটা বলি নাই। ফার্স্ট পার্সন থাকলে পরিবর্তন হয় রিপিটিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। রিপিটিং ভার্ব হচ্ছে সেড, এটার সাবজেক্ট হচ্ছে হি। তাহলে এখানে আইয়ের জায়গায় কী হয়ে যাবে? হি হয়ে যাবে। এরপরে এর আগে আমি যেটা শখ দিয়েছিলাম টেন্সের পরিবর্তন, সেখানে আমি লিখছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে কোন টেন্স হবে? পাস্ট ইনডিফিনিট হবে। কারণ আই প্লে ফুটবল, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। এটা যখন আমরা ইনডাইরেক্ট করব তাহলে ফার্স্ট ইনডিফিনিট হয়ে যাবে। তাহলে এটা প্লেটা কী হয়ে যাবে? ফ্ল্যাট হবে। কারণ প্রেজেন্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট অফ ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর ফার্স্ট ইনডিফিনিট হচ্ছে সাবজেক্ট অফ ভার্বের ফার্স্ট ফর্ম। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। এটা পরিবর্তনটা আমি বলতেছি, যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে পার্সনের পরিবর্তনটা। দেখো পার্সনের পরিবর্তন, এই যে মনে করো আরএস মানে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মধ্যে আরএস এর মধ্যে যদি কি থাকে, মানে ফার্স্ট পার্সন থাকে, ইনডাইরেক্ট করার সময়
ইহা রিফুটিং ভার্বের আরবি এর সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে। পরিবর্তন হবে। পরিবর্তন হবে তার মানে রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে ইহা আরবি মানে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন হবে, মানে স্পিকার অনুসারে পরিবর্তন হবে। স্পিকার এখানে মনে করে এখানে স্পিকারকে হি, এখানে ফার্স্ট পারসন থাকার কারণে এটা পরিবর্তন হচ্ছে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে। তাহলে এখানে আমি কি লিখলাম? হি লিখলাম। ক্লিয়ার? 1 নাম্বার। 2 নাম্বারে সেকেন্ড পারসন থাকলে লিসেনার অনুসারে, লিসেনার মানে হচ্ছে শ্রোতা অর্থাৎ অবজেক্ট অনুসারে, আর বিয়ের অবজেক্ট বা লিসেনার অনুসারে পরিবর্তন হবে। ঠিক আছে? এসব পরিবর্তন হবে। যদি থার্ড পারসন থাকে কোনো পরিবর্তন হবে না। থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। ঠিক আছে? ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হবে সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন থাকলে পরিবর্তন হবে অবজেক্ট অনুসারে, থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না। ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে, সেকেন্ড পারসন থাকলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুসারে, থার্ড পারসন থাকলে এর কোনো পরিবর্তন হবে না। তাহলে দেখা যায় আমরা এখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় আমি 2টা বিষয় সম্পর্কে তোমাদেরকে বুঝিয়েছি। একটি হচ্ছে যে টেন্সের পরিবর্তন, একটা হচ্ছে পার্সনের পরিবর্তন। এরপরে প্রিয় শিক্ষার্থীবৃন্দ 3 নম্বরে আমি লিখেছিলাম নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে পরিবর্তন, যেটাকে অ্যাডভার্ব অফ প্লেস অ্যান্ড অ্যাডভার্ব অফ টাইম। যেমন মনে করো এটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমি কিছু উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। যেমন মনে করো এটা নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দে পরিবর্তন। যেমন মনে করো হিয়ার আছে, এখানে হবে দিয়ার। টুডে আছে, দ্যাট ডে। টুমোরো আছে, দ্য নেক্সট ডে। ইয়েস্টারডে আছে, স্টারডে, দ্য প্রিভিয়াস ডে। দিস আছে, দ্যাট হবে। কাম আছে, গো হবে। এছাড়া আরও আছে, আমি তোমাদেরকে সংক্ষেপে একটু উদাহরণ বোঝার জন্য একটু বললাম। যেমন হিয়ার শব্দের অর্থ হচ্ছে কি এখানে, এটা যখন আমরা ইনডাইরেক্ট করে বলবো তখন ওই হেয়ারের জায়গা হয়ে যাবে দিয়ার। টুডে তো আস, এটা যখন আমরা ইনডাইরেক্ট করবো ওই জায়গাতে বসাবো দ্যাট ডে। টুমোরো আগামীকাল, যখন এটাকে আমরা ইনডাইরেক্ট করবো দ্য নেক্সট ডে। আগামীকাল মানে এর পরের দিন হয়ে যাবে। ইয়েস্টারডে, দ্য প্রিভিয়াস ডে, দিস, দ্যাট, কাম, গো। আরও আছে যেগুলো আমি তোমাদেরকে সহজে বোঝাবার জন্য বলতেছি। তাহলে এটা হচ্ছে নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দে পরিবর্তন। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় যে সমস্ত আরও কতগুলো জিনিস আমাদের ধারণা থাকা দরকার। যেমন মনে করো আমাদেরকে প্রথমে সেন্টেন্স চিনতে হবে। সেন্টেন্স, কারণ অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি, এই 5 প্রকারের সেন্টেন্সের কি হয় স্পিচ পরিবর্তন হবে। যেহেতু তোমাদের পরীক্ষা আসবে যে প্যাসেজ ন্যারেশনটা শুধু একটা সেন্টেন্সে হয় না, কয়েকটা সেন্টেন্সে হয়।
সেজন্য আমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকা দরকার, প্রত্যেকটা সেন্টেন্সের নিয়ম সম্পর্কে জানা দরকার। যেমন মনে করো আমি তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলতেছি, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজগুলো দেখেন, যেমন রিপোর্টিং বার, রিপোর্টিং বার। এখানে আমি যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব, আমার রিপোর্টিং বার যেটা সেটা পরিবর্তন হবে, সেইট হতে পারে বা টুল হতে পারে, ঠিক আছে, সেইটা তো বা টুল। এখানে লিঙ্কিং ওয়ার্ড হবে, লিঙ্কিং ওয়ার্ড হবে ডেট। সাধারণত এই দুটো জিনিস জানলে আমরা প্রথমে টেন্সের পরিবর্তন, পার্সনের পরিবর্তন এবং লিঙ্কিং ওয়ার্ড, এরপর রিপোর্টিং ভার্ব কী হবে এটা জানি, তাহলে আমরা অবশ্যই অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো স্পেস পরিবর্তন করতে সক্ষম হবে। যেমন মনে করো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, দেখো, রেখা said to me I am writing a letter, writing a letter। রেখা আমাকে বলে আমি একটি চিঠি লিখিতেছি। রেখা আমাকে বলল আমি একটি চিঠি লিখিতেছি। তোমরা দেখো আমি একটি চিঠি লিখিতেছি, এটা কোন সেন্টেন্স? এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে প্রথমে বলেছি যদি অ্যাসার্টিভ হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব সেইটা তো কি বসাবো? টুল বসাবো। এখানে আমি ইচ্ছা করলে রিপোর্টিং ভার্ব সেইট রেখে দিতে পারি, কারণ আমি এখানে সেইট অথবা টুল লিখেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনে রাখার জন্য আমি আরও একটা বিষয় বলতেছি। সেইট যদি তোমরা লিখে যাও তাহলে সেইটের পর অবশ্যই কী বসবে? টু বসবে। আর যদি সেইট না লিখে টুল লেখো, টুলের পর টু বসবে না। তাহলে আমরা অসুবিধা নেই, আমরা টুল লিখি, টুল মি। মাঝখানে কী বসে বলছি? লিঙ্কিং ওয়ার্ড হিসাবে ডেট বসে। কি বসে? ডেট। দেখো এরপরে আমি তোমাদেরকে বলছিলাম যে পার্সন পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে? রিপোর্টেড স্পিচে পার্সন পরিবর্তন হবে। এখানে একটা পার্সন আছে, দেখছো তোমরা? আই। পার্সন কি? আই। আই এটা কোন পার্সন? ফার্স্ট পার্সন। কোন পার্সন? ফার্স্ট পার্সন। তাহলে ফার্স্ট পার্সন থাকলে পরিবর্তন হবে কি অনুসারে? আমরা পড়েছি রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হবে। তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট কি? রেখা। রেখা রিপোর্টিং ভার্ব হচ্ছে সেইট, এটা সাবজেক্ট হচ্ছে কি? রেখা। তাহলে আই এর জায়গায় কি হবে? সি হবে। কি হবে? সি হবে। তাহলে দেখো এরপরে আসো আই এম। হ্যাঁ, আই এম রাইটিং এ লেটার, এটা কোন টেন্স আমাদের চিনতে হবে। আই এম যেহেতু সাবজেক্টের পরে এম আছে, বারবার সাথে আইএনজি আছে, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াসকে যখন আমরা ফার্স্ট কন্টিনিউয়াস লিখেছিলাম, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের যে প্রথমে শখ দিয়েছিলাম আমি, সেখানে লেখা আছে ফার্স্ট কন্টিনিউয়াস হবে। কি হবে? ফার্স্ট কন্টিনিউয়াস। ফার্স্ট কন্টিনিউয়াসের সাবজেক্ট প্লাস ওয়াজ বা ওয়ার। সির জন্য বলবো যে ওয়াজ রাইটিং এ লেটার। তাহলে দেখো এখানে আমাদের একটা কাজ হয়েছে শুধুমাত্র। আমি এখন অ্যাসার্টিভ সেন্টেন্স করার জন্য যা প্রয়োজন হয় সবগুলো বলে দিছি। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স করার জন্য আমার এখানে দরকার আছে রিপোর্টিং ভার্ব। অ্যাসার্টিভ সেন্টেন্স করার সময় আমার প্রয়োজন হবে যে লিঙ্কিং ওয়ার্ড। কি? লিঙ্কিং ওয়ার্ড। বুঝতে পারছো? তার মানে এখানে কী ব্যবহার করেছি? ডেট। তারপর পার্সন পরিবর্তন, তারপর টেন্স পরিবর্তন। কয়টা বিষয়? চারটা। একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, একটা হচ্ছে লিঙ্কিং ওয়ার্ড, পার্সন পরিবর্তন, টেন্সের পরিবর্তন। এই বাক্যগুলোর মধ্যে আরেকটা বাক্য তোমাদেরকে আমি দিচ্ছি, দেখো। রিনা said to Hannah. Rina said to Hannah, I drew a picture. I drew picture. দেখো এখানে বক্তাকে রিনা, শ্রোতাকে হ্যানা। ঠিক আছে? রিপোর্টিং ভার্ব কি? সেড। আচ্ছা, আই ড্র এ পিকচার এটা হচ্ছে কি? রিপোর্টেড স্পিচ। আই ড্র এ পিকচার এটা কোন টেন্স?
ফার্স্ট ইনডিফিনিট টেন্স। কোন টেন্স? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। আর এটাকে আমরা যখন এটা কোন সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? তো এর আগে আমি প্রিয় শিক্ষার্থীবৃন্দ উপরে লিখে দিয়েছি, আমি মানে দুটা জিনিস তোমাদেরকে লিখে দিয়েছি। যখন ইনডাইরেক্ট করব তখন রিপোর্টিং ভার্ব কী হবে? সেইট অথবা টোল্ড হবে। কি হবে? সেইট অথবা টোল্ড। আর রিপোর্টেড স্পিচ হবে কি? ড্যাট। সরি, লিঙ্কিং ওয়ার্ড হবে কি? ড্যাট। তাহলে দেখো, রিনা সেড টু হ্যানা, এরকম লিখতে পারি আমি, অসুবিধা নাই। অথবা রিনা অথবা রিনা টোল্ড হ্যানা। এখানে মাঝখানে কি বসাবো আমি? মাঝখানে কি বসাবো? ড্যাট। এই লিঙ্কিং ওয়ার্ড, লিঙ্ক তো সংযোগ করা, যোগাযোগ। আই ডি ইউ এফএক্সের এটা কোন টেন্স বলছো তোমরা? ফার্স্ট ইনডিফিনিট টেন্স। তাহলে ফার্স্ট ইনডিফিনিট থাকলে কি হয়? ফার্স্ট পারফেক্ট। হ্যাঁ, এবার পারসন পরিবর্তন করি আমরা। এটা কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুযায়ী। সাবজেক্ট কি? রিনা। রিনা কোন, প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে রিনাও মেয়ে, হ্যানাও মেয়ে। তাহলে আমরা দেখো দুজনেই যেহেতু মেয়ে, তাহলে আমরা এটা পরিবর্তন করার সময় আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হবে। আমি আইটা পরিবর্তন হবে যে সাবজেক্ট অনুসারে। রিনা সি দিয়ে এই সিটা কার জন্য বসেছে? এটা নামের প্রথমে বড় হাতের করে লিখে দিতে হবে, বড় হাতের করে লিখে দিতে হবে। তাহলে এটা কোন টেন্স বলছো যে? ফার্স্ট ইনডিফিনিট, ফার্স্ট পারফেক্ট হবে। কি হবে? ফার্স্ট পারফেক্ট। ক্লিয়ার? ঠিক আছে। আমি এখন অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে তোমাদের ধারণা দিলাম। এরপর আসবো আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে। ইন্টারগেটিভ সেন্টেন্সে আমাদের কী জানা দরকার? ইন্টারগেটিভে আমাদের যেমন মনে করো ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারগেটিভ সেন্টেন্স, ইন্টারগেটিভ সেন্টেন্স তোমরা নিশ্চয়ই চিনো। ইন্টারগেটিভ সেন্টেন্সের শেষে একটা চিহ্ন থাকে, এটা হচ্ছে নোট অফ ইন্টারোগেশন। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা? নোট অফ ইন্টারোগেশন, প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। দেখো এখানে রিপোর্টিং ভার্ব হয় asked এবং লিঙ্কিং ওয়ার্ড হয়। লিঙ্কিং ওয়ার্ডে দুইটা বিষয় জানা থাকতে হবে। একটা হচ্ছে এক নম্বরে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে, WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করলে, প্রশ্ন করা হলে ওই WH ওয়ার্ড বসে, টি বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা নিশ্চয় বুঝছ WH ওয়ার্ড মানে হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, হুইচ ইত্যাদি। আর এই WH ওয়ার্ড ছাড়া হলে অন্যথায় ইব্বা ওয়েদার বসে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো এখানে আমি লিখেছি রিপোর্টিং ভার্ব হয় আস্কড। রিপোর্টিং ভার্ব কী হয়? আস্কড হয়। এরপরে লিঙ্কিং ওয়ার্ড হিসাবে আমি লিখেছি দুইটা লিখেছি, অপশন লিখেছি। একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করা হলে ওই WH ওয়ার্ডটি বসে, আর WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন না করা হলে অন্য কোনো কিছু দিয়ে যদি প্রশ্ন করা হয়, যেমন ডু ভার্ব দিয়ে, হ্যাঁ, টু বি ভার্ব দিয়ে, টু হ্যাভ ভার্ব দিয়ে, মডেল ভার্ব দিয়ে যদি প্রশ্ন করা হয়, তাহলে আমরা ওই জায়গাতে ইফ অথবা ওয়েদার বসাবো। ঠিক আছে? আচ্ছা, আমি উদাহরণ দিচ্ছি, তোমরা আর ক্লিয়ার হতে পারবে। দেখো, যেমন মনে করো এখানে বলছে টিচার সেড টু মি আর ইউ
ইল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো, শিক্ষক আমাকে বললেন, শিক্ষক আমাকে বললেন, হ্যাঁ, তুমি কি অসুস্থ, তুমি কি অসুস্থ। তাহলে দেখতে পাচ্ছ এখানে প্রশ্ন করেছে কি দিয়ে, টু বি ভার্ব দিয়ে, আর দিয়ে প্রশ্ন করেছে, কি দিয়ে করেছে, আর দিয়ে। তাহলে সাবজেক্ট, রিপোর্টিং ভার্ব কি বসবে, আস্কড, প্লাস টু বসবে না, অবজেক্ট বসবে। তাহলে সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট। আমি এখানে লিখে দিয়েছিলাম যে এই জায়গাতে লিঙ্ক ইন ওয়ার্ড ইনভার্টেড কমা তুলে দিয়ে কি বসাবো, লিঙ্ক ইন ওয়ার্ডটাই বসাবো। যেহেতু প্রশ্ন করেছে মানে টু বি ভার্ব দিয়ে, তাহলে আমি এখানে কি বসাতে পারি, ইফ বসাতে পারি। কি বসাতে পারি, ইফ। ঠিক আছে, ইফ বসাতে পারি। এরপর আমি পরিবর্তন করব কি, পার্সন পরিবর্তন করব। পার্সন পরিবর্তন করতে গিয়ে আমি কি করব, ইউ। ইউ কোন পার্সন, সেকেন্ড পার্সন। কারণ ওই সেকেন্ড পার্সন থাকলে পরিবর্তন হবে যে কি অনুসারে, রিপোর্টিং ভার্বের অবজেক্ট অনুযায়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে এই বাক্যটার মধ্যে ইউর অবস্থান কি, সাবজেক্ট। তাহলে আমাদের এটা পরিবর্তন করার সময় এটাকে সাবজেক্ট বানাতে হবে। মিকে সাবজেক্ট বানালে কি হয়, আই হয়। কি হয়, আই হয়। হ্যাঁ, ডাইরেক্টের মধ্যে যদি এমিজার থাকে, ইনডাইরেক্ট করার সময় ওয়াজ বা এর হয়, ওয়াজ বা। এখানে আরটা ওয়ার হওয়ার কথা, কিন্তু আইয়ের জন্য বলবে তো কি, ওয়াজ। আরেকটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, WH ওয়ার্ড দিয়ে। যেমন মনে করো, হি সেড টু মি হাউ আর ইউ। এটাও প্রশ্নবোধক। এটাকে আমরা কীভাবে ইন্টারগ্রেট করবো, দেখো, ইনডাইরেক্ট করব, হি আস্কড মি। ঠিক আছে, হি সাবজেক্ট, হি সাবজেক্ট। এরপরে সেইডের জায়গা হবে কি, আস্কড। এরপরে অবজেক্ট, অবজেক্ট লিখেছি। এখন দেখো, আমি এই লিঙ্ক ইন ওয়ার্ড ইনভার্টেড কমা তুলে দিয়ে এই লিঙ্ক ইন ওয়ার্ডের লিঙ্ক ইন ওয়ার্ড হিসাবে WH ওয়ার্ডটি বসালাম। এরপর আমার সাবজেক্ট লিখতে হবে। সাবজেক্ট এখানে কি, ইউ। ইউ মানে পরিবর্তন হবে যে অবজেক্ট অনুযায়ী, আই। আবার এমিজার থাকলে কি হয়, ওয়াজ বা ওয়ার হয়। ক্লিয়ার? এইটাই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমি দুই ধরনের দেখালাম। একটা হচ্ছে যদি WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন করে, তাহলে আমরা মাঝখানে WH ওয়ার্ড বসাবো, আর WH ওয়ার্ড দিয়ে প্রশ্ন না করলে আমরা মাঝখানে কী বসাবো, ইফ বা ওয়েদার বসাবো। ঠিক আছে, এই হিসেবে আমি একটা তোমাদেরকে শখ দিচ্ছি। এই আরেকটা বিষয়ে তোমাদেরকে আমি ক্লিয়ার হওয়ার জন্য দিচ্ছি। যেমন মনে করো, এদিকে আমি ডাইরেক্ট লিখে দিচ্ছি, এদিকে ইনডাইরেক্ট লিখে দিচ্ছি। ডাইরেক্টের মধ্যে যেমন মনে করো, এখানে মনে করো আমি এম ইজ আর দিলাম, এম ইজ আর, ওয়াজ বা। এই শখটা যদি তোমরা জানো, আরও তোমাদের সহজ হবে। যেমন এখানে ওয়াজ বা ওয়ার আছে, তাহলে তোমাদের এখানে হবে কি, হ্যাড বিন। ইনডাইরেক্ট হবে হ্যাড বিন। তারপরে এখানে মনে করো মে আছে, ইনডাইরেক্ট হবে মাইট। খেন আছে, কুড। শেল অথবা উইল আছে, এটা হবে উড। শুডও হয়, অসুবিধা নাই। হ্যাঁ, তারপর হবে আর একটা হচ্ছে ডু দিয়ে প্রশ্ন করলে, ডো নট থাকলে বা ডাস নট থাকলে, ডিড নট। ডিড নট, ডিড নট থাকলে হ্যাড নট। ঠিক আছে, আর একটা বিষয় আছে, যেমন মনে করো ডু বা ডাস দিয়ে যদি প্রশ্ন করা হয়, এটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট করব, আর ডিড দিয়ে প্রশ্ন করলে আমরা ফার্স্ট পারফেক্ট করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তাহলে আমি তোমাদেরকে
আবার বলতেছি, আমি আজকে টেন্স করা মানে স্পিচ পরিবর্তন করার জন্য প্রাথমিকভাবে তোমাদেরকে একটা ধারণা দিলাম, টেন্সের পরিবর্তন সম্পর্কে ধারণা দিলাম, পার্সনের পরিবর্তন সম্পর্কে ধারণা দিলাম, এবং তোমাদেরকে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং ইন্টারগেটিভ সেন্টেন্স কীভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হয়, কী কী জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, সেগুলো আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিলাম। এখানে ডিড নট এম ইজ এর থাকলে কি হয় ওয়াজ বা ওয়ার থাকলে কি হয় হ্যাড বিন, আর মে থাকলে কি হয় মাইট, ক্যান থাকলে কি হয় কুড, শ্যাল অথবা উইল থাকলে হয় উড, ডো নট থাকলে ডাজ নট থাকলে হয় ডিড নট, ডিড নট থাকলে হবে হ্যাড নট। এভাবেই পরিবর্তন হবে। এবং ডু অথবা ডাজ দিয়ে প্রশ্ন করলে ওটাকে আমরা যখন ইনডাইরেক্ট করব তখন সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো, আর যখন ডিড দিয়ে প্রশ্ন করা হয় তখন আমরা সাবজেক্ট প্লাস হেড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসাবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদেরকে আমি এতটুকু পর্যন্ত এভাবে তোমাদের সমাপ্তি করলাম। তোমরা আগামী ক্লাসে তোমরা টেন্সের এই স্পিচ পরিবর্তনের ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি এগুলো করতে পারবে। তবে আমি তোমাদেরকে আজকের বাড়ি কাজ হিসাবে কয়েকটা বাক্য দিচ্ছি, এগুলো তোমরা বাসা থেকে করে আনবে। যেমন লেখো, রিনা said to me, I go to school. He said, I wrote a letter. Mamun said to Rakib, what are you doing? Nahida said to me, do you eat rice? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে 4টা বাক্য দিয়েছি। এর মধ্যে তোমরা নিশ্চয়ই এই বাক্যগুলো কোন সেন্টেন্স থেকে দেওয়া হয়েছে এবং কোন টেন্স থেকে দেওয়া হয়েছে এইভাবে তোমরা তোমাদের বাড়ি কাজগুলো করে আনবে। আগামীতে এরপরে আমি ইম্পারেটিভ এবং অপারেটিভ এক্সক্লেমেটরি সম্পর্কে তোমাদেরকে ক্লিয়ারলি ধারণা দেব পরবর্তী ক্লাসে। আশা করি সবাই ভালো থাকবে। তোমাদের জীবন সুন্দর হোক। তোমরা সবাই যা বলা হয়েছে আজকে তা যাতে তোমাদের এতে থাকে, মেমোরিতে থাকে, আমি তার জন্য দোয়া করি। আমার জন্য তোমরা ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বন্ধ করে তো।